নিজের মেয়ের জীবন বাঁচাতে একজন মা কতটা নিচে নামতে পারে যদি তার জন্য নিজের আত্মাকেই এক ভয়ঙ্কর শয়তানের কাছে বিক্রি করে দিতে হয়। আজ আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করব যেখানে একজন মায়ের ভালোবাসা তার পুরো পরিবারের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। সিনেমার শুরুতে আমরা লাল স্যুট পরা একটি মেয়েকে বিছানায় বসে থাকতে দেখি। হঠাৎ একটি অদৃশ্য শক্তি তার পরা গয়না এবং ঘোমটা খুলে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের তিনজন মেয়েকে দেখানো হয়। তারা তিনজন মিলে একটি মুরগির দোকানে কাজ করে। তারা দোকানে গিয়ে তাদের দিনের অর্ডার তৈরি করা শুরু করে। দৃশ্য পরিবর্তন হয়ে বাড়িতে রান্টি এবং বোবোর মেয়েকে দেখানো হয়। মেয়েটি তার বাবাকে অনুরোধ করে, তুমি কি আমাকে স্কুলে পৌঁছে দিবে, কারণ আজ বাড়ির সব মহিলা খুব সকাল সকাল দোকানে চলে গেছে। বোবো রাজি হয়ে যায় এবং ঠিক তখনই তার ভাই বায়ু একটি মোরগ হাতে নিয়ে সেখানে আসে। বায়ু কোনো কাজ করতো না, সারাদিন বাড়িতে থাকতো এবং মোরগ লড়াই করত। বোবো বিরক্ত হয়ে তাকে বলে, এটা কি কোনো জীবন হলো? তোমার স্ত্রীকে দেখো, সে গর্ভবতী অবস্থাতেও কাজ করে, তোমার কি ওর জন্য মায়া হয় না? কিন্তু বায়ু নির্লজ্জ ভাবে উত্তর দেয়, আমি যা করছি একটি বড় বিনিয়োগ, একদিন আমরা এর থেকেই ধনী হব। সবাই সকালের নাস্তার টেবিলে জড়া হয়, যেখানে বোবোর মা রান্টির উপর রেগেছিল, কারণ সবার জন্য নাস্তা তৈরির দায়িত্ব ছিল রান্টির, কিন্তু সে আজ নাস্তা না বানিয়ে দোকানে চলে গেছে। তাদের ঝগড়ার মধ্যেই সে তিনজন মহিলা বাড়িতে ফিরে আসে। বোবোর মা সিটিকে ভালোবাসতো, রান্টিকে বকাবকি করত। রান্টি আর সিটি দুজনই ছিল তার ছেলের স্ত্রী, আর তৃতীয় মেয়েটি ছিল তার নিজের মেয়ে। রান্টির খারাপ লাগলেও সে নিজের মন খারাপ সরিয়ে সবার জন্য নাস্তা বানাতে চলে যায় এবং গীতাকে বলে নিনাকে, মানে তার মেয়ে স্কুলে পৌঁছে দিতে। বোবোর মা আবার রান্টির উপর রেগে গিয়ে বলে, তুমি কি নিজের মেয়েকে স্কুলে পৌঁছে দিতে পারো না? তখন রান্টি উত্তর দেয়, আসলে আমাকে বোবোকে তার কাজেও ছাড়তে হবে, এরপর মুরগির অর্ডারগুলো ডেলিভারি করতে হবে। আমি যদি ওকে স্কুলে ছাড়তে যেতাম তাহলে সব কাজ দেরি হয়ে যেত। এর মধ্যেই বোবো বাহিরে আসে। সে কিছু টাকা তার মাকে দেয় আর কিছু টাকা তার ভাই বায়ুকে দেয়। এবার রান্টি আর বোবো দুজনই নিজের কাজে বেরিয়ে পড়ে। রান্টি তাকে বলে, আমার খুব খারাপ লাগে মা আমার ব্যবসা নিয়ে এমন আজে বাজে কথা বলে। আমি বাড়ির কাজের পাশাপাশি এত অতিরিক্ত কাজ করি যাতে আমাদের পরিবার ভালোভাবে চলতে পারে। তুমি আর আমি ছাড়া বাড়িতে আর কেউই কাজ করে না, তা সত্ত্বেও মা আমাকে একটুও ভালোবাসে না, বরং সবসময় এমন ভাব করে যেন আমি সিটির সাথে অন্যায় করছি। রান্টি এই কারণেও রেগেছিল যে যখন মা তাকে বকাবকি করতো তখন বোবো কিছুই বলতো না, এমনকি এটাও বলতো না যে তার স্ত্রী ভালো কাজ করছে। বোবো তার কাছে ক্ষমা চায় এবং আরো অনুরোধ করে, তোমাকে আমার পরিবারের সাথে মানিয়ে নিতেই হবে। রান্টি বলে, আমি সেটা করে নিব, কিন্তু তার বদলে আমি যেন কিছু পাই। এভাবে কথা বলতে বলতে তারা বন্দরে পৌঁছে যায়, যেখানে বোবো কাজ করত। বোবোকে নামিয়ে দেওয়ার পর রান্টিকে নিজের কাছে যেতে হয় এবং মুরগি ডেলিভারি করে যখন সে বাড়ি ফিরে তখন দেখে তার শাশুড়ি কান্না করছে এবং সিটি সান্ত্বনা দিচ্ছে। রান্টি তাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন শাশুড়ি জানান যে নিনা অ্যাক্সিডেন্ট করেছে। এটা শুনে রান্টির যেন পান বেরিয়ে গেল এবং সে সঙ্গে সঙ্গে হাসপাতালের দিকে দৌড় দিল। হাসপাতালে পৌঁছে সে গীতাকে দেখতে পায়। গীতা তার কাছে ক্ষমা চেয়ে বলে, আসলে আমি নিনাকে স্কুল থেকে আনতে ভুলে গেছিলাম, দেরি হওয়ায় সে যখন নিজেই বাড়ি ফিরছিল তখন একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রান্টি এসব শুনে আরো ভেঙে পড়ে। সে ডক্টরের কাছে গিয়ে নিনার অবস্থা সম্পর্কে জানতে চায়। ডক্টর জানায় যে নিনার অবস্থা খুবই খারাপ। রান্টি তার সামনে কাঁদতে শুরু করে এবং বলে, প্লিজ আমার মেয়েকে বাঁচান। ডক্টর তাকে সান্ত্বনা দেয়। রান্টি একাই হাসপাতালে বসেছিল। সে এতটাই চিন্তিত ছিল যে তাকে দেখে উতালি নামের এক বৃদ্ধ মহিলা তার কাছে আসে। সে রান্টিকে কিছু খেতে দেয় এবং বলে, আমি জানি তুমি তোমার মেয়ের জন্য চিন্তিত, তাই সকাল থেকে কিছু খাওনি। সে তো এই মহিলাকে তার মেয়ের ব্যাপারে কিছু বলেনি। যাই হোক, সে তাকে কিছু বলে না। উতালি নামের এই বৃদ্ধ মহিলাটি তাকে একটি কাগজ দিয়ে বলে, যদি তোমার মেয়ের চিকিৎসা এখানে না হয় তাহলে তুমি তার জন্য অন্য উপায় খুঁজতে পারো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। রান্টিকে জানানো হয় যে তার মেয়েকে বাঁচাতে হলে একটি বড় ব্রেন সার্জারি করতে হবে, যার জন্য অনেক টাকা লাগবে। রান্টির কাছে যেটুকু জমানো টাকা ছিল তা সার্জারির জন্য যথেষ্ট ছিল না। সে তার গাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাতেও টাকার ব্যবস্থা হচ্ছিল না। তাই সে বাড়িতে গিয়ে বাড়ি বিক্রি করার অনুরোধ করে, কিন্তু শাশুড়ি এবং বায়ু বলে, বাড়ি বিক্রি করলে আমরা কই গিয়ে থাকবো। রান্টির বাড়ির কেউ তেমন তাকে সাহায্য করতে পারল না। রান্টি তার স্বামীর সাথেও যোগাযোগ করতে পারছিল না। তার স্বামী জাহাজে মাছ সমুদ্রে কাজ করত। যখন রান্টি কোনো উপায় খুঁজে না পায় তখন তার হাসপাতালে সে বৃদ্ধ মহিলার কথা মনে পড়ে। সে ঘরে এসে তাড়াতাড়ি সেই কাগজটি বের করে এবং সেই বৃদ্ধ মহিলার সাথে যোগাযোগ করে। এই মহিলাটি টাকা দিয়ে রান্টিকে সাহায্য করতে আসেনি। সে আসলে একজন জাদুকরী ছিল যে রান্টিকে গড়ি নামের একটি আচারের অংশ হতে বলে। সে বলে, এই আচারে তোমার বিয়ে একটি শয়তানের সাথে
হতে দেওয়া হবে এবং একবার তোমার বিয়ে শয়তানের সাথে হয়ে গেলে বুঝবে তোমার সব সমস্যা শেষ, তোমার মেয়েও সুস্থ হয়ে যাবে। রানটির ভয় লাগছিল এবং তার কাছে এসব ভুল মনে হচ্ছিল, কিন্তু যেহেতু তার কাছে অন্য কোনো উপায় ছিল না, তাই সেই আচারের জন্য রাজি হয়ে যায়। এই আচারটি করার জন্য জাদুকরী অনেক প্রস্তুতি নেয়, যে নিজের হাতে রানটিকে স্নান করায় এবং তার উপর কিছু মন্ত্র পড়ে। তারপর রানটির মুখে কাঁচা মুরগির লিভার ঢুকিয়ে দেয়, এরপর তাকে সুন্দর করে সাজায়। এসব করার পরে সে তাকে একটি সুন্দরভাবে সাজানো ঘরে নিয়ে যায়। এরপর জাদুকরী রানটিকে বলে, এখানে তুমি তোমার পুরো শরীর শয়তানকে দিয়ে দিবে, এরপর তোমার সমস্যার সব সমাধান হয়ে যাবে। এই মুহূর্তে সে শয়তানের বধূ হয়ে গিয়েছিল। এ সময় সেই দৃশ্য দেখানো হয় যা সিনেমার শুরুতে হয়েছিল। একটি অদৃশ্য শক্তি রানটির শরীর থেকে পোশাক এবং গয়না খুলে নেয় এবং তার উপর ভর করে। বাহিরে দাঁড়িয়ে থাকা জাদুকরীটি এসব দেখছিল এবং খুব খুশি হচ্ছিল। যখন এসব শেষ হয় তখন জাদুকরীটি রানটির কাছে আসে এবং তাকে কিছু জিনিস দিয়ে বলে, আজ থেকে তোমাকে প্রতি সপ্তাহে অবশ্যই সেই শয়তানকে মুরগির লিভার দিতে হবে। আজ রানটির জন্য জাদুকরী এই কাজটি করে দিয়েছিল, কিন্তু আজকের পর থেকে রানটিকে এটা নিজেকেই করতে হবে। এরপর দৃশ্য পরিবর্তন হয়, যেখানে বায়ু খুব চিন্তিত ছিল কারণ তার একটি মুরগি হারিয়ে গিয়েছিল। ঠিক তখনই তার মা তাকে ডেকে বলে, আমাকে হাসপাতালে নিয়ে চলো, আমার নিনার সাথে দেখা করতে হবে। কিন্তু বায়ু তখন সেই মেজাজে ছিল না। আর সিটি তো এমনিতেই রেগেছিল, কারণ রানটির অনুপস্থিতিতে বাড়ির সব কাজ তাকেই করতে হচ্ছিল। তাদের এই কথার মধ্যেই হঠাৎ একটি গাড়ি তাদের বাড়ির সামনে আসে। সেখান থেকে নিনা খুশিতে বেরিয়ে আসে এবং ঠাকুমার কাছে চলে যায়। ঠাকুমা তাকে দেখে এতটা খুশি হন যে নিনা আগের মতো সুস্থ হয়ে গেছে। অন্যদিকে সিটি অবাক হয়েছিল যে নিনা এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হলো। সে ভাবতে থাকে যে রানটি এমন কি করলো যে তার মেয়ে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। সে এই কথা বায়ুকে বলে, কিন্তু বায়ু তার কথায় কান দেয় না। একদিন সে দেখে যে রানটি পুরো বাড়ির জানলা দরজা বন্ধ করে সোফায় বসে টিভি দেখছে। সে রানটিকে জিজ্ঞাসা করে, তুমি এত অন্ধকার করে রেখেছো কেন? ঠিক তখনই দরজায় কলিং বেল বাজে। সিটি গিয়ে তখন দরজা খুলতে চায়। সে অবাক হয়ে তাকিয়ে থাকে, রানটি এবং তার মেয়ে দাঁড়িয়ে আছে। সিটি ভয় পেয়ে যায় এবং সে টিভির রুমে এসে দেখতে পায় সেখানে কেউ নেই। তাই সে এসব কথা গীতার সাথেও আলোচনা করে। সে একই সময় বাড়িতে দুজন রানটিকে দেখতে পেয়েছে। এমনকি সিটি গীতাকে এটাও জানায় যে যেদিন থেকে নিনা হাসপাতাল থেকে ফিরে এসেছে সে রাত থেকে রানটি বেশ অদ্ভুত আচরণ করছে। গীতা তার কোনো কথাই বিশ্বাস করছিল না। তার মনে হচ্ছিল সিটি যেমন আগেও রানটি সম্পর্কে আজেবাজে কথা বলতো, এখনো তেমনই করছে। এর মধ্যেই সিটি দেখতে পায় রানটি স্নান করতে গেছে। বাথরুম থেকে অদ্ভুত আওয়াজ হচ্ছিল। সিটি ফুটো দিয়ে সে রানটির একটি ভিডিও বানিয়ে নেয় এবং তার সমস্ত পরিচিতদের পাঠিয়ে দেয়। এই বিষয়ে রানটি যখন সকালে বাজারে যায় তখন সবাই তাকে দেখে হাসছিল। রানটি খুব রেগে যায় এবং ছুরি দিয়ে সিটিকে মারার জন্য চায়। এখানে সিটি ভয় পেয়ে এটা বলে দেয়, ভিডিওটি সে ছেড়েছে। গত কয়েকদিন ধরে তোমার আচরণ খুব খারাপ, আমি তোমার আসল রূপ সবার সামনে আনতে চেয়েছিলাম। এটা শুনে রানটি আরো বেশি রেগে যায়। সে সিটির গলায় ছুরি বসাতে যাবে, ঠিক তখনই শান্ত হয়ে যায় এবং আমরা সবাইকে বাড়িতে দেখি। বায়ু সেদিন রাতে দেরিতে বাড়িতে ফিরে এবং সিটিকে নুডলস বানানোর জন্য রান্নাঘরে পাঠায়। সিটি রান্নাঘরে যায়, সে দেখে যে নুডলস আগে থেকে তৈরি হচ্ছে। সে অবাক হয় যে নুডলস কে বানালো। সে পেছনে ফিরতে দেখে এক অদ্ভুত চেহারায় রানটি দাঁড়িয়ে আছে এবং অদ্ভুত হাসি দিচ্ছে। সিটি তাকে দেখে ভয় পেয়ে যায়। তখন রানটি তাকে একপাশে সরিয়ে সেই ফুটন্ত জলে হাত ডুবিয়ে তার ভেতর থেকে একটি ব্যাঙ বের করে এবং কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। এটা দেখে সিটি খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি বায়ুকে জাগাতে চায়, কিন্তু সে দেখে যে বিছানায় বায়ু নয় বরং রানটি শুয়ে আছে। হঠাৎ তার উপর হামলা করে এবং গলা টিপে তাকে মেরে ফেলে। এরপর বাচ্চাটি বের করে খেয়ে ফেলে। আসল বায়ু সকালে বাড়িতে ফিরে গীতা তাকে বলে, যাও নিজের ঘর থেকে সিটিকে তুলে আনো, আমাদের বাজারেও যেতে হবে। বায়ু যখন ঘরে যায় তখন সিটি সেখানে ছিল না। সে চিন্তিত হয়ে পড়ে এবং সারা বাড়িতে তাকে খুঁজে। যখন তাকে খুঁজে পায় না তখন মা তাকে বলে, কে জানে সিটি হয়তো রানটির সাথে ঝগড়া করে তার বাবা মায়ের বাড়িতে চলে গেছে। এখন যেহেতু সিটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এর দোষ শাশুড়ি রানটির উপর দেয় এবং তাকে বকাবকি করতে থাকে। তখন গীতা রানটিকে সমর্থন করে এবং বলে রানটি এমন কিছুই করেনি, বরং সিটি তার খারাপ ভিডিও বানিয়ে ভাইরাল করেছে। পরের রাতে দেখানো হয় যে রানটি আবার স্নান করতে যায়। সকালে রানটি তার বাড়ির উঠানে গিয়ে সেখানে সিটির লাশ দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে যা কিছু হচ্ছে সবই জাদুকরির জন্যই হচ্ছে। ভয় পেয়ে সে জাদুকরির কাছে যায় এবং জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে। তখন সে জাদুকরি খুব শান্তভাবে তাকে জানায় যে এখন তোমার
তোমার শরীরের ভেতরে থাকে, কারণ সে তোমাকে বিয়ে করেছে এবং এখন যেহেতু তুমি তার বধূ, তাই যে কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করে বা তোমাকে খারাপ কথা বলে, শয়তান তাকে মেরে ফেলবে। এটা শুনে রানটি দুঃখে ভেঙে পড়ে এবং জাদুকরীকে বলে, আর না, আমি আর সহ্য করতে পারছি না, আমি আমার পরিবারের আর কোনো সমস্যা দেখতে চাই না। তখন জাদুকরী বলে, তুমি যা খুশি চাও বা যা খুশি করো, তুমি এখন সারা জীবনের জন্য শয়তানের বধূ হয়ে থাকবে। রানটি দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। দৃশ্য পরিবর্তন হয়ে রাতে বায়ুকে দেখানো হয় যে যখন সে মোরগ লড়াই করছিল, তখন সে বিডের মধ্যে রক্তমাখা সিটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে সবকিছু ছেড়ে সিটিকে দেখার জন্য তার পেছনে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। সে ফিরে এসে জানতে পারে যে তার খেলায় সে হেরে গেছে। আজ প্রথমবারের মতো হেরে গিয়ে তার কোনো দুঃখ হয়নি, কারণ সে খুব চিন্তিত ছিল। বাড়িতে এসে চারপাশে অদ্ভুত জিনিস দেখতে পায়। সে অদ্ভুত জিনিসটি তাকে একটি গর্তের কাছে নিয়ে যায়। সেখানে তার স্ত্রী সিটির মৃতদেহ দেখতে পায়। এটি দেখে সে ভেঙে পড়ে। সে এসে রানটির গলা চিপে ধরে এবং কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করতে থাকে, কেন তুমি এটি কেন করলে? সে তোমার কি ক্ষতি করেছিল? সে পুরোপুরি ভেঙে পড়েছিল। রানটি তাকে বলে, আমি এসব করিনি। তখন সে তার জামা দেখিয়ে বলে, আমি জানি এটি তুমিই করেছো। বায়ুর মা তাকে বোঝায় এ কথা যেন বাড়ির বাহিরে না যায়। যদি কেউ জানতে পারে যে আমাদের বাড়ির মহিলা খুন হয়েছে, তাহলে লোকে অনেক কথা বলবে। ভালো হবে তুমি চুপচাপ তোমার স্ত্রীকে কবর দিয়ে দাও। বায়ু তার মায়ের কথা মেনে তাই করে এবং কাউকে কিছু না বলে তার স্ত্রীকে কবর দেওয়ার সিদ্ধান্ত নেয়। যখন সে এটি করছিল, তখন সে দেখে রানটি তার মোরগগুলো কাছে যাচ্ছে। সে তাড়াতাড়ি তার পিছু নেয় এবং রানটি হঠাৎ তাকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। বায়ু দূরে গিয়ে পড়ে। এরপর তার দুটো চোখ বের করে নেয় এবং তাকে এমন জায়গায় ফেলে তার উপর জিনিসপত্র ভেঙে পড়ে এবং সে সেখানেই মারা যায়। রানটি তখন জ্ঞান ফিরে পেয়েছে। গীতা এসব দেখে খুব ভয় পেয়ে যায় এবং ঘরে বন্ধ করে তাকে জিজ্ঞেস করে যে বায়ুকে কেন মারলে। তখন সেই গীতাকে বলে, আমি বাড়িতে তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। যদি তুমি বাঁচতে চাও তাহলে আমাকে রাগিও না। তোমরা এখান থেকে পালিয়ে যাও, আমি কাউকে মারতে চাই না। এবার ধীরে ধীরে রানটির অবস্থাও খারাপ হতে শুরু করলো। গীতা কিছু বুঝতে না পেরে প্রতিবেশী একজনকে ডেকে আনে। প্রতিবেশী এসে রানটিকে দেখে বুঝতে পারে যে এ সময়ে রানটির শরীরের উপর কোনো অদৃশ্য শক্তি ভর করেছে। প্রতিবেশী এটা বোঝার জন্য একটি গ্লাস হাতে নিয়ে দুরূদ পড়া শুরু করে। তখন হঠাৎ রানটি তার হাতে থাকা গ্লাসটি ভেঙে ফেলে। আর তখন সবার কাছে পরিষ্কার হয়ে যায় যে রানটির ভেতরে অদৃশ্য শক্তি আছে। প্রতিবেশী সেখান থেকে বেরিয়ে চলে যায়। যাওয়ার আগে সেই গীতাকে বলে সবকিছু ঠিক হয়ে যাবে। সে দরজা বন্ধ করতেই হঠাৎ রানটি গীতার কানে ফিসফিস করে বলে, তুমি এসব থেকে দূরে থাকো যদি বাঁচতে চাও। পরের সকালে দেখানো হয় বোবো বাড়িতে আসে, যাকে গীতা আর তার মা সব ঘটনা খুলে বলে। কিন্তু বোবো কিছুতেই বিশ্বাস করতে রাজি নয়। তারা তাকে সাবধান করে দেয়, তুমি তোমার রুমের দরজা খুলবে না। সে দরজা খুলে না ঠিকই, কিন্তু দরজা নক করে। তখন ভেতর থেকে অদ্ভুত কণ্ঠস্বর শোনা যায়, তুমি এই ঘরে ঢুকতে পারবে না। এই ভয়াল আওয়াজ শুনে বোবোর অদ্ভুত লাগে। সে জানতে চায় ভেতরে আসলে কে আছে। বোবো রানটিকে এক অদ্ভুত অবস্থায় দেখতে পায়। এটা দেখে সে ভয়ে মাটিতে পড়ে যায়। এখন বোবো ধীরে ধীরে গীতার কথাগুলো বিশ্বাস করা শুরু করে। তাই সে গীতার সঙ্গে মিলে এসব সমাধানের জন্য খুঁজতে বের হয়ে যায়। এদিকে বাড়িতে নিনা তার মাকে মানে রানটিকে খাবার দিতে গেল। নিনা যখন সেই খাবার নিয়ে রানটির কাছে পৌঁছায়, তখন রানটিকে ভীষণ ভয়ঙ্কর লাগছিল। অদ্ভুত ভঙ্গিতে রানটি নিনার দিকে তাকিয়ে বলে, আমাকে মুক্ত করে দে। নিজের মাকে এই অবস্থায় দেখে নিনার কান্না চলে আসে। এদিকে তারা হাসপাতালে গিয়েও খোঁজ করে, কিন্তু সেখান থেকে সেই মহিলার আর কোনো খবর পাওয়া গেল না। এদিকে বাড়ির দৃশ্য দেখায়, রানটির ভেতরে অদৃশ্য শক্তি ছোট মেয়েটিকে হুমকি দিয়ে বলে, আজ তোদের সবাইকে মেরে ফেলবো। মেয়েটি গিয়ে তার দাদিকে সব বলে দেয় এবং তার মা গীতা এবং বোবোকে দ্রুত আসতে বলে। ঠিক সেই সময় তার পেছনে রানটি দাঁড়িয়েছিল। এরপর রানটি তার শাশুড়িকে মেরে ফেলে। এরপর বোবো আর গীতা বাড়ি ফিরে। নিনা দৌড়ে এসে তাদের কাছে আসে, কিন্তু কিছু বলার আগেই রানটি হাজির হয়। ভয়ে নিনা সেখান থেকে পালিয়ে যায়। রানটি তখন বোবোর উপর আক্রমণ করে এবং বড় ব্লেড ব্যবহার করে তার পেটে ঢুকিয়ে দেয়। এরপর রানটি গীতাকে মারার জন্য এগিয়ে আসে। এটা দেখে নিনা কেঁদে ফেলে। নিনার কান্নার শব্দ রানটির ভেতরে ঘুমিয়ে থাকা আসল আত্মাকে জাগিয়ে তোলে। সে হুশে ফিরে আসে এবং দেখে যে ইতিমধ্যে সে সবাইকে মেরে ফেলেছে। এখন গীতাকেও মারতে যাচ্ছিল। রানটি কষ্ট পেয়ে বলে, তোমরা এখান থেকে পালাও, আমি যে কোনো সময় আবার আগের মতো হয়ে যেতে
করতে পারি। আমি তোমাদের কাউকে মারতে চাই না। সে দুজনের কাছে ক্ষমা চায়, যদিও গীতা তাকে ফেলে যেতে চাচ্ছিল না। রান্টি গীতাকে বলে নিনাকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে। এরপর সে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় এবং এভাবে রান্টি এবং তার শয়তানের গল্প শেষ হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। আমরা গীতা এবং নিনাকে দেখি, যারা সেই গ্রাম থেকে দূরে অন্য একটি গ্রামে চলে এসেছে। তাদের মনে হচ্ছিল যে এখন তারা সব বিপদ থেকে দূরে চলে এসেছে, কিন্তু গীতা যখন সেখানকার আলমারি খুলে তখন তার ভেতরে সেই বিয়ের পোশাকটি দেখতে পায়, যা সিনেমার শুরুতে শয়তানের বধূ হওয়ার জন্য রানটি পরেছিল। আর এখানে এটা দেখিয়ে যে বিপদ এখনো শেষ হয়নি, আর সিনেমাটি এখানে শেষ হয়।